স্বৈরাচার বিদায় হয়েছে, এখন দেশ গড়ার পালা, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে দ্বিতীয় পর্যায়ে চাঁদপুর সহ ২০ জেলার প্রায় ১৫,০০০ ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তর করলেই ভাগ্য পরিবর্তন সম্ভব। বর্তমান সরকার এখন আগের বাজেটে কাজ করছে, আগামী বাজেটে নতুন বরাদ্দে আরও বেশি সুবিধাভোগীর কাছে ফ্যামিলি কার্ড সহ অন্যান্য সুবিধা পৌঁছে দেওয়া হবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এই দেশের মানুষ বিগত এক যুগ ধরে আন্দোলন করেছে তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। প্রিয় ভাই বোনেরা, গত ২৪-এর ৫ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা সেই স্বৈরাচারকে বিদায় করেছে। বিদায় করার পরে প্রিয় ভাই বোনেরা, এখন হচ্ছে দেশ গড়ার পালা। এই বাজেটে, আগামী যেই বাজেট, সেই বাজেটে আমরা শিক্ষার উপরে সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছি, যাতে করে আমরা যেমন স্কুল কলেজ তৈরি করতে পারবো নতুন নতুন যেখানে যেখানে প্রয়োজন। একই সাথে আমরা যখন রান্না করি, মশলা যদি খারাপ হয়, রান্না কি ভালো হয়? রান্না ভালো হয় না। সেজন্যই আমরা শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আমরা বাজেটে বরাদ্দ রেখেছি। আমাদের শিক্ষকদেরকে আমরা ট্রেনিং দেবো, যাতে তারা সুন্দরভাবে ভালোভাবে আমাদের আগামী প্রজন্মকে শিক্ষা দিতে পারে। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। আমরা যেদিন এই ২০ কোটি মানুষের হাতকে, ৪০ কোটি হাতকে যদি আমরা শ্রমিকে রূপান্তর করতে পারি, তাহলে ইনশাল্লাহ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। এর আগে দুপুরে কুমিল্লার বরুড়ায় পথসভায় দেয়া বক্তব্যে জনগণের দাবি সাপেক্ষে কুমিল্লাকে বিভাগ ও জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, সরকারের একার পক্ষে দেশ পুনর্গঠন সম্ভব নয়, এজন্য দেশের মানুষকে এগিয়ে আসতে হবে। পর্যায়ক্রমে নির্বাচনী ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের কথাও পুনর্ব্যক্ত করেন সরকার প্রধান। মোহাম্মদ হোসাইনের প্রতিবেদনে বিস্তারিত। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও তৃণমূলে সাংগঠনিক ভিত মজবুত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই দিনব্যাপী কুমিল্লা চাঁদপুর সফর। শনিবার সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়ক পথে রওনা হন প্রধানমন্ত্রী। যাত্রাপথে দলীয় নেতাকর্মী থেকে সাধারণ মানুষের উচ্ছ্বাস আর ভালোবাসায় সিক্ত হন তিনি। দুপুর ১:৩০টায় কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি একটি করে পর্যায়ক্রমে সেই ওয়াদা পূরণ করব। সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন তিনি। আসার সময় আমি দেখলাম সবাই স্লোগান দিচ্ছে, কি চাই? কুমিল্লা বিভাগ। ঠিক আছে, এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে ইনশাল্লাহ, তাহলে সেটির বাস্তবায়ন হবে। আপনাদের একটি দাবি হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়। আমি আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবো। বলেন, সরকারের একার পক্ষে দেশ এগিয়ে না সম্ভব নয়, প্রয়োজন জনগণের ঐক্যবদ্ধ প্রয়াস। পরবর্তী কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা, দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া, দেশের মানুষের জন্য ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলি নিশ্চয়তা বিধান করা, দেশের মা বোনরা যাতে স্বাবলম্বী হতে পারে, সেটি শিক্ষায় হোক অথবা অর্থনৈতিক ভাবেও সেই ব্যবস্থা গ্রহণ করা, দেশে যাতে মিল কলকারখানা তৈরি হতে পারে, দেশে যাতে বেকার সমস্যার সমাধান হতে পারে, সেই জন্য কাজ করতে হবে। পরে চাঁদপুরের শাহরাস্তিতে খোর্দখাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নিজ হাতে কোদাল চালিয়ে অংশ নেন খনন কাজে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষি কার্ডের জন্য আলাদা বরাদ্দ রাখবে তার সরকার। বর্তমানে যেই বাজেট চলছে এটি তো বিএনপি সরকারের বাজেট না, এটি বিএনপি সরকারের আগে যেই অন্তর্বর্তীকালীন সরকার ছিল তাদের করে যাওয়া বাজেট। ইনশাল্লাহ এবার আপনাদের সরকারের বিএনপি সরকার বাজেট তৈরি করছে এবং সেই বাজেটের মধ্যে ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ রাখা হবে, সেই কার্ডে কৃষক কার্ডের জন্য বরাদ্দ রাখা হবে কৃষক ভাইদের জন্য। নির্বাচনী প্রতিটি প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়নের কথাও পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। সেই জন্য কৃষক কার্ডের মাধ্যমে চাঁদপুরের শাহরাস্তির এই খোর্দখাল একসময় এই অঞ্চলের মানুষের কৃষি জীবিকা ও পানি নিষ্কাশনে বড় ভূমিকা পালন করেছে। বছরের পর বছর দখল দূষণে এই খালটি এখন মৃতপ্রায়। এখানকার মানুষের অভিযোগ, বর্ষায় জলাবদ্ধতা তাদের নিত্যদিনের সঙ্গী। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই খালটি পুনঃখননের যে উদ্যোগ তিনি হাতে নিয়েছেন, এতে করে খালটি যেমন প্রাণ ফিরে পাবে, তেমনি এখানকার কৃষিতে প্রভূত উন্নতি সাধিত হবে। মোহাম্মদ হুসাইন, ৭১, শাহরাস্তি,
চাঁদপুর। বাংলাদেশের স্বার্থ এবং অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি করতে হবে। এর ওপরই অনেকাংশে নির্ভর করছে বাংলাদেশ ভারত সুসম্পর্ক, এমন সতর্ক করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফারাক্কা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনার সভায় তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী নানা অপচেষ্টা চালাচ্ছে। সভায় বক্তারা ভারতের পানি আগ্রাসন মোকাবেলায় জাতীয়ভাবে ঐক্যবদ্ধ অবস্থান নেয়ার আহ্বান জানান। মাহিলা ইসলামের রিপোর্ট। 1976 সালের 16 মে মাওলানা ভাসানীর নেতৃত্বে ফারাক্কা ব্যারেজের বিরুদ্ধে অনুষ্ঠিত ঐতিহাসিক লং মার্চের দিনটিকে ফারাক্কা লং মার্চ দিবস হিসেবে পালন করছে রাজনৈতিক দলগুলো। দিবসটি উপলক্ষে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির আলোচনা সভায় বক্তারা বলেন, অতীতে ভারতপন্থী সরকার তোষণ নীতির মাধ্যমে দেশ পরিচালনা করায় জনগণ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তাদের আশা, বর্তমান সরকার দ্রুত ভারতের সঙ্গে বিদ্যমান পানি সমস্যা কার্যকর সমাধানে এগিয়ে আসবে। আমরা আশা করতেই পারি ডিসেম্বরের 12 তারিখে এই ফারাক্কা চুক্তিটি যখন নবায়ন হবে, পরিস্থিতি আমাদের বদলে যাবে। পানির যে সংকট, পানির যে সমস্যা, পদ্মার যে গঙ্গার যে সমস্যা, সেই সমস্যা ইনশাল্লাহ চুক্তির মধ্য দিয়ে ডিসেম্বরে শেষ হবে, চুক্তির মধ্য দিয়ে একটি মীমাংসার জায়গায় পৌঁছাবে। আলোচনায় বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় ও রুহুল কবির রিজভী বলেন, পানি ইস্যুতে ভারতের আগ্রাসন সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। জাতীয় স্বার্থে এই বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। তিনি বলছেন যে বাংলাদেশ ভারতের অংশ, আজও কাল হোক আমরা এতে দখল করব। এটা রাজনৈতিক ভাষা বলতে পারে না, এটা আগ্রাসী কথা। কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করার জন্য আপনারা একটা দেশের কে নানাভাবে এর যে মানে প্রাণ বৈচিত্র্য, এর যে নদীর বৈচিত্র্য, সেটাকে আপনারা মানে ধ্বংস করে দেবেন। এই সময় বিএনপি মহাসচিব বলেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও অপচেষ্টা চালাচ্ছে। ফারাক্কা চুক্তি বাংলাদেশের স্বার্থ অনুযায়ী হলেই দুদেশের সম্পর্ক উন্নয়ন হবে বলে সতর্ক করেন তিনি। ভারতের সরকারের কাছে স্পষ্ট বার্তা জানাতে চাই এই আলোচনা সভার মধ্য দিয়ে, যারা ভারতের মাধ্যমে অবিলম্বে এই ফারাক্কার যে চুক্তি, সেই চুক্তি বাংলাদেশের জনগণের সঙ্গে আলাপ করে তাদের অভিপ্রায় অনুযায়ী, তাদের প্রচার অনুযায়ী এটাকে সম্পাদন করতে হবে। ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়া সুযোগ এসেছে, সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা আপনার ফারাক্কা চুক্তি সম্পাদনের প্রতি। দেশের স্বার্থ বিপন্ন করে কোনো ধরনের চুক্তি করা হবে না বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বার্থ বিনষ্ট করে আমরা কখনোই কোনো চুক্তি করতে দেব না। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শেষ হলে নগরীর দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা থাকবে না বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার বিকেলে নগরীর মুরাদপুর ও প্রবর্তক মোড় এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, সব সংস্থা নিয়ে প্রকল্পের ব্যবস্থাপনার জন্য মেয়রের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। এ বছরের শেষ নাগাদ কাজ শেষ হবে। প্রণবেশ চক্রবর্তী জানাচ্ছেন বাকিটা। চট্টগ্রাম নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা প্রবণ এলাকা প্রবর্তক মোড় ও মুরাদপুর। এবারের বছরের প্রথম বৃষ্টিতেও ডুবেছিল প্রবর্তক এলাকা। শনিবার বিকেলে এই দুটি এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় খাল খনন ও সংস্কার কাজ দেখতে আসেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তার সাথে ছিলেন নৌপরিবহন, স্থানীয় সরকার ও ভূমি প্রতিমন্ত্রী। বর্ষার পরে এই প্রকল্পগুলো পরিপূর্ণভাবে সম্পাদন হবে এবং এরপরে আমরা আশা করি চট্টগ্রামের পানি জলাবদ্ধতার যে সমস্যা, পানি নিষ্কাশনের যে সমস্যা, এগুলোর সমাধান হবে আমরা আশা করি। পরিদর্শন শেষে গণমাধ্যমে মন্ত্রী বলেন, নগরীর ১৩০টি খালের বিষয় মাথায় রেখে প্রকল্প কাজ সাজানো হয়েছে। কাজ শেষ হলে নগরীতে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা থাকবে না এবং এবছরের শেষ নাগাদ কাজ শেষ হবে। এই প্রকল্প আশা করি বাস্তবায়ন শেষ হয়ে যাবে এই বছরের শেষের দিকে। তখন এটা পরিপূর্ণভাবে আমরা এটা রেজাল্ট পাবো
আমরা আমি আগেও বলেছি 130টা প্রত্যেকটি খালকে এটার আওতায় আনা হয়েছে। খালগুলোকে জনগণ ময়লা ফেলার ডাস্টবিন মনে করে। এ ধরনের মানসিকতা থেকে নগরবাসীকে বের হয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। এর আগে সকালে মন্ত্রী নগরীর মা ও শিশু হাসপাতালের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি জানান, এবার বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ উল্লেখযোগ্য বাড়ানো হবে। নাগরিক অধিকার, যে অধিকার থেকে তারা বঞ্চিত ছিল, এই অধিকার প্রত্যেকটি সভ্য দেশে একটা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার, প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্তত অধিকার থাকে। এই প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আমরা আরো উপরের পর্যায়ে নিয়ে যাচ্ছি। বাজেটের একটা বড় অংশ এবারের জ্বালানি খাতে খরচ হয়েছে বলে জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। ৫ আগস্টের পর দেশের সকল বিশ্ববিদ্যালয় মবের মূল্যকে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সদস্যরা। অরাজনীতির নামে যা করা হয়েছে তা সবথেকে বেশি রাজনৈতিক বলেও তাদের দাবি। শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিষয়ক আলোচনায় এসব কথা বলেন শিক্ষক ও গবেষকরা। বিস্তারিত ভাস্কর ভাদুরীর রিপোর্টে। ৫ আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নিয়ে আলোচনা করতে সভার আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তার বিরুদ্ধে আমি কোনো প্রকার পদক্ষেপ নিতে দেখিনি। পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আলোচনায় অংশ নেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা। সকলেরই অভিযোগ ছিল অভ্যুত্থান পরবর্তী মব কালচার নিয়ে। ঘুঁটি হিসেবে চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন মহলের একটি প্রভাবশালী অংশ। আলোচকেরা বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে শিক্ষাক্ষেত্রের কোনো অপরাধেরই বিচার হয়নি, বরং বিভিন্ন ক্ষেত্রে অপরাধীদের পুরস্কৃত করা হয়েছে। এই অরাজনৈতিক ক্যাম্পাস এবং অরাজনৈতিক প্রতিষ্ঠানের নামে যে একটা আন্দোলন বিভিন্ন জায়গায় হয় সেটা হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি। এইটার যে সংস্কৃতিটা, এবং যারা এইটা খুব সহজে করতে পারে তারা চায় ক্যাম্পাসে কোনো রাজনীতি থাকবে না। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ফ্যাসিস্ট সরকারের থেকেও বেশি দুর্নীতি হয়েছে বলে জানান শিক্ষকরা। আরেকটা ব্যাপার হলো, আরো মজার ব্যাপার হলো, যে ছেলেটি ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, সেই ছেলেটি যশোর সভাপতি, শিবিরের প্রতিনিধি হিসাবে। ৫ আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো দখল করতে ছাত্র শিবিরকে তৎকালীন ভিসি সহায়তা করেছে বলে অভিযোগ করেন গণ অভ্যুত্থানের সমন্বয়ক আব্দুল কাদের। অনলাইনে ভোটাভুটির মাধ্যমে বেস্ট প্রতিনিধি ঠিক করা হয়েছিল। এই বেস্ট প্রতিনিধির কাজ হচ্ছে তারা ডিফেক্টো বা হচ্ছে একটা ছায়া পরশ হিসেবে তারা কাজ করবে। তারা হচ্ছে ওই বেস্ট প্রতিনিধি ঠিক করবে তার বেস্টের মধ্যে কে কে হলে থাকবে, কে কে হলে থাকতে পারবে না। ওই বেস্ট প্রতিনিধি ঠিক করবে ক্যাম্পাসে ছাত্রছাত্রী কেমন হবে, হলে কেমন হবে। ক্ষমতা টিকিয়ে রাখতে ধর্মান্ধ গোষ্ঠী ১.৫ বছর ধরে মবের মাধ্যমে দেশকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে বলেও অভিযোগ করেন আলোচকেরা। যেই মবকে কাজে লাগাতে পারবেন তিনি মবকে কাজে লাগাবেন, এবং এর মাধ্যমে তিনি তার নিজের দলীয় পরিচয়কে এড়িয়ে সাধারণ শিক্ষার্থী, তৌহিদি জনতা, মব ইত্যাদি বলে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি করে তার যে কাজ করবার সেই কাজটি তিনি করবেন। সামাজিক মাধ্যম এবং কিছু বেনামি নিউজ পোর্টালের মাধ্যমে অপদস্থ হবার ভয়ে বিশ্ববিদ্যালয়ের অপশাসনের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেকেই প্রতিবাদ করতে ভয় পেত বলে জানান আলোচকেরা। শিক্ষকদের উপর কি কি হয়েছে সেগুলো আপনারা জানেন। শিক্ষকদের উপর বিভিন্ন মব হয়েছে। ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা। কোরবানির ঈদকে সামনে রেখে চামড়া শিল্পের প্রস্তুতি, সংকট ও সম্ভাবনা দেখতে সাভারের বিসিক চামড়া শিল্পনগরী পরিদর্শন করলেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ব্যবসায়ীদের নানা অভিযোগ ও দাবির মধ্যেই আশ্বাস দেন সকল সমস্যা সমাধানের। আধুনিকায়নের মাধ্যমে চামড়াকে বড় রপ্তানি খাতে পরিণত করার পরিকল্পনাও জানান তিনি। বিস্তারিত দেখুন সবুজ মাহমুদের রিপোর্টে। সাভারের বিসিক চামড়া শিল্প নগরীতে কোরবানির ঈদকে সামনে রেখে চামড়া শিল্পের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে শনিবার বিকেলে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন শিল্পমন্ত্রী। এ সময় ব্যবসায়ীরা কোরবানির সময় ট্যানারিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবি জানান। এছাড়া শিল্পনগরীতে নিরাপত্তা সংকট, ভাঙাচোরা রাস্তা ও জলাবদ্ধতা সমস্যা তুলে ধরেন তারা।
আমরা মোটামুটি আশ্বস্ত যে আস্থা রাখি যে মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে আমাদের যে কোথায় কোথায় সমস্যাগুলো সেইগুলো চিহ্নিত করেই আপনার এই ব্যবস্থা নেবে। পরে শিল্পমন্ত্রী সেখানকার কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি পরিদর্শন করেন। এ সময় সাংবাদিকদের তিনি জানান, অতীতে নকশা ও সক্ষমতা নির্ধারণে ভুল থাকায় সিইটিপির কার্যকারিতা কমে গেছে। কাগজে কলমে দৈনিক 25,000 ঘনমিটার পানি শোধনের সক্ষমতা থাকলেও বাস্তবে তা অনেক কম। সেটি হলো এখানে সেডিমেন্টেশনের পর্যায়ে ত্রুটি আছে, এখানে ক্রম রিকভারির ক্ষেত্রে ত্রুটি আছে, আর মূলত যে ক্যাপাসিটি প্রজেক্ট করা হয়েছে সেইটা সেখানকার মধ্যে একটা ওভার এস্টিমেশন আছে। তো এই জিনিসগুলি আমরা চিহ্নিত করেছি এবং এটা সংশোধনের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। কোরবানির সময় বাড়তি চাপ সামলাতে রেশনিং পদ্ধতিতে কার্যক্রম পরিচালনার পাশাপাশি ট্যানারিগুলোকে নিজস্ব ইটিপি স্থাপনের সহায়তার আশ্বাস দেন তিনি। মধ্যম এবং বড় আকারের যে ট্যানারিগুলি, এই ট্যানারিগুলি ইন্ডিভিজুয়ালি তাদের নিজেদের ইটিপি তারা স্থাপন করবে। সেই জন্য প্রয়োজন বোধে সরকার তার নজরদারি এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতা দিবে। সঠিকভাবে সংরক্ষণ করা গেলে চামড়া খাত থেকে বছরে $12 বিলিয়ন পর্যন্ত রপ্তানি আয় সম্ভব বলেও আশা করেন শিল্পমন্ত্রী। সবুজ মাহমুদ, 71, ঢাকা। হজ যাত্রীদের বিমান ভাড়া সর্বোচ্চ 1 লাখ থেকে 1,20,000 টাকা নির্ধারণের দাবি জানিয়েছে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। পাশাপাশি যাত্রীদের কর মওকুফ ও হজ প্যাকেজের সময়সীমা কমিয়ে খরচ কমানোর প্রস্তাব করেছেন সংগঠনটির নেতারা। বিস্তারিত ইমতিয়াজ সনির রিপোর্ট। গেল কয়েক বছর হজ যাত্রায় অতিরিক্ত বিমান ভাড়া সহ বাড়তি খরচ যোগ হওয়ায় বাংলাদেশ থেকে পূরণ হচ্ছে না হজের নির্ধারিত কোঠা। এমন বাস্তবতায় হজ যাত্রায় বিমান ভাড়া কমানো সহ অন্যান্য খরচ কমানোর দাবি উঠেছে। সৌদি আরব প্রেরণ করেছি। শনিবার সকালে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সংবাদ সম্মেলনে হাব নেতারা এবছর হজ কার্যক্রমের বর্তমান অবস্থা তুলে ধরেন। এক হাজির থেকে তারা 50,000, 60,000, 1 লাখ বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত উড়োজাহাজ ভাড়া অযৌক্তিক হওয়ায় চলতি মৌসুমে প্রতি হজ যাত্রীকে অতিরিক্ত প্রায় 50,000 টাকা গুনতে হয়েছে। আমরা মনে করি বিমান ভাড়াটি যৌক্তিক পর্যায়ে নির্ধারিত হওয়া উচিত এবং এখানে যে কথা বলে বিমান ভাড়াটি বেশি নেওয়া হয় ডেডিকেটেড হজ ফ্লাইটের কথা বলে, সত্যিকার অর্থে বাংলাদেশ থেকে কোনো ডেডিকেটেড হজ ফ্লাইটে হজযাত্রী পরিবহন করা হয় না। শিডিউল ফ্লাইটগুলোকে তারা ডেডিকেটেড ডিক্লেয়ার করে তারা হজযাত্রী পরিবহন করেন। সেই কারণে বিমান ভাড়াটি আরও অনেক কম হওয়া উচিত এবং যৌক্তিক পর্যায়ে নির্ধারিত হওয়া উচিত। আর সর্বোচ্চ বিমান ভাড়াটি 1 লক্ষ থেকে 1,20,000 টাকার মধ্যে থাকা উচিত। বিমান ভাড়া কমানোর পাশাপাশি সৌদি আরবের সাথে কূটনীতিক যোগাযোগ বাড়িয়ে তাদের ফি কমানো এবং হজ যাত্রীদের ট্যাক্স আওতামুক্ত রাখার দাবি জানান তারা। কূটনীতিক পর্যায়ে সর্বোচ্চ পর্যায় থেকে যোগাযোগ করে সেখানকার খরচটি যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করার চেষ্টা করা এবং হজযাত্রীদের সকল খরচ যাতে ট্যাক্সের আওতা না থেকে ট্যাক্স বহির্ভূত থাকেন, এটি পৃথিবীর সব দেশ কনসিডার করেন। আমার বিশ্বাস সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই বিষয়টি অনুরোধ করলে তারা বিবেচনা করতে পারেন। তাদের আশা, বর্তমানে 40 দিনের হজ প্যাকেজ কমিয়ে 25 দিনে নামিয়ে আনলে সামগ্রিক খরচও অনেক কমে আসবে। বাংলাদেশ বিমান সেক্ষেত্রে প্যাকেজের ডিউরেশনটা 40 থেকে 45 ডেজ রাখে। এটি অনেক দিক থেকে আমাদের জন্য সমস্যা। খরচের দিক থেকে বলেন, আমাদের অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী তারা এতদিন বা বেসরকারি কর্মকর্তা কর্মচারী তারা এতদিন ছুটি পান না এবং যারা ব্যবসায়ী তারাও দীর্ঘ সময় থাকতে চান না। প্রতারণা এড়াতে মধ্যস্বত্বভোগীর সঙ্গে লেনদেন না করে সরাসরি অনুমোদিত হজ এজেন্সির সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান হাব নেতারা। সরকারের অনুমোদিত লাইসেন্সের সাথে যোগাযোগ করেন। ইমতিয়াজ সনি, 71, ঢাকা। শিশুদের চিকিৎসায় দেশের সবচেয়ে বড় এবং আস্থার প্রতিষ্ঠান শিশু হাসপাতালকে হিমশিম খেতে হচ্ছে গুরুতর অসুস্থ রোগীদের নিয়ে। 700 শয্যার এই হাসপাতালটিতে আইসিইউ মাত্র 14টি। এখন পর্যন্ত হাসপাতালটিতে হামের লক্ষণও আক্রান্ত হয়ে 29 শিশুর মৃত্যু হয়েছে। দেশের স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় সংকট যখন হাম, তখন এখানে এই রোগের চিকিৎসার ব্যবস্থা আছে মাত্র 80 জনের। এই সংকটের পাশাপাশি হাসপাতালটিতে অজ্ঞান পার্টির খপ্পর নতুন করে বিপদ ডেকে আনছে রোগীর স্বজনদের। মোহাইমিনুল খানুপুর রিপোর্ট। 12 বছর বয়সের সামিয়া হামে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন দেশের একমাত্র শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে। সামিয়ার মা রেহেনা বেগম জানান, লক্ষণ দেখা দিলে হাসপাতালে আসেন চিকিৎসা নিতে। 6 দিন পর এখন সুস্থের পথে সামিয়া। আমার মেয়ে 12 বছরে এখন এত সম্ভাবনা না, 5 বছরের বাচ্চা হয়। আমার বড় মেয়ে, এত বড় মেয়ে হয় কিভাবে?
এদিকে 6 মাস বয়সের প্রত্যয় হাসপাতালটিতে গত মাসে নিউমোনিয়া আক্রান্ত হয়ে 10 দিন ভর্তি ছিলেন। এরপর হামে আক্রান্ত হয়ে আবারও এসেছেন এ হাসপাতালে। নিউমোনিয়া মোটামুটি ভালো হয়ে বাসায় গেছি। বাসায় যাওয়ার 4 দিন পর থেকে জ্বর, তারপরে হলো মিজেলস নিয়ে যে আজকে 10 দিন ধরে অ্যাডমিশন। এখন মিজেলস ভালো হয়েছে কিন্তু নিউমোনিয়াটা ভালো হচ্ছে না। প্রত্যয়ের মতো অনেক শিশু হামের লক্ষণ ও শনাক্ত হবার পর চিকিৎসা নিচ্ছেন। কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, আবার যাচ্ছেন না ফেরার দেশে। হাসপাতালে বেড পেতে ভোগান্তির কথাও জানান অনেকে। র্যাশ দেখে পরে ফরিদপুরের ডাক্তার এখানে পাঠাইছে। প্রচুর মশা, তেলাপোকা, ওয়াশরুমের অবস্থা ভালো না, সিরিয়াল ধরতে হয় সব কিছুর জন্য, গ্যাসের জন্য। আর এমনি ভালোই ডক্টর আসে। শিশু হাসপাতালে মাত্র 14টি আইসিইউ বেড রয়েছে। বাধ্য হয়ে গুরুতর রোগীদের অন্য হাসপাতালে পাঠাতে বাধ্য হচ্ছেন চিকিৎসকরা। যেগুলি আসতেছে সাধারণ রোগী না, সাধারণত জটিলতা নিয়েই আসতেছে, তাদের ম্যাক্সিমামই আইসিইউর প্রয়োজন হচ্ছে। আমাদের 14টা বেড আছে আইসিইউতে এবং মোটামুটি ফিল আপ আছে। প্রতিদিন 4টা-5টা খালি হয় এবং সাথে সাথে ফিল আপ হয়ে যায়, কিন্তু আইসিইউর জন্য রোগীরা ঘুরতেছে, এখানে ভর্তি হতে পারছে না। আমরা অন্য হাসপাতালে রেফার করতে আমরা বাধ্য হচ্ছি। এদিকে শিশু চিকিৎসার প্রধান এই প্রতিষ্ঠানে অব্যবস্থাপনার সাথে নতুন করে যুক্ত হয়েছে চরম অনিরাপত্তা। অজ্ঞান পার্টির খপ্পরেও পড়ছেন রোগীর স্বজনরা। সন্তানের অসুস্থতা নিয়ে দিশেহারা অবস্থায় অর্থ সম্পদও হারাতে হচ্ছে। আমার 2-3 ভরি স্বর্ণ নিয়ে জায়গা, আমার মোবাইল নিয়ে জায়গা, আমার 3 ভরি স্বর্ণ, আমার মোবাইল, আমার 3 ভরি স্বর্ণ কইরে লয়ে গেছে। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা। হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে শরীয়তপুর সদর হাসপাতালে জরুরি বিভাগে হামলা ও ভাঙচুর করেছে মৃতের স্বজনেরা। এ সময় চিকিৎসক, আনসার সদস্য সহ গুরুতর আহত হয়েছেন 5 জন। শুক্রবার রাতের এ হামলায় আহত চিকিৎসক নাসির ইসলামকে চিকিৎসার জন্য আনা হয়েছে ঢাকায়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শহীদুল ইসলাম পাইলটের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শুক্রবার রাত 10টার দিকে শরীয়তপুর পৌরসভার উত্তর বিলাসখান এলাকার লালমিয়া কাজী বুকে ব্যথা নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হন। রাত 1টার দিকে তার মৃত্যু হয়। রাত 1:15টার দিকে রোগীর স্বজনরা চিকিৎসকের অবহেলার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করে। এক পর্যায়ে হাসপাতালের জরুরি বিভাগে হামলা ও ভাঙচুর করে। এ সময় গুরুতর আহত হন ডাক্তার নাসির, আনসার সদস্য সোহেল, কামরুল, আজিজুল ও কাউসার। ডাক্তার নাসিরকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মিতু আক্তার বলেন, হৃদরোগে আক্রান্ত ওই রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছিল। মেডিকেল বোর্ড করে তার রাত থেকে ট্রিটমেন্ট আমরা শুরু করেছি। পেশেন্টের অবস্থা স্টেবল করে আমরা এয়ার অ্যাম্বুলেন্সে এখন ঢাকায় পাঠানোর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাচ্ছি। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায় চিকিৎসক নাসির ইসলামকে 20 থেকে 25 জন মারতে মারতে জরুরি বিভাগ থেকে বের করে আনছেন। আত্মরক্ষার জন্য তিনি পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে মারধর করা হয়। সিসিটিভি ফুটেজ দেখেছি, ইতিমধ্যে আমরা আসামিদের শনাক্ত করেছি এবং এই ঘটনার যে উস্কানিদাতা তাকে আমরা রাতে আমাদের অফিসার ইনচার্জ পালং থানা, তিনি নিজে ঘটনাস্থলে ছিলেন, সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এলাকার সংসদ সদস্য সাইদ আহমেদ বলেন, এরকম ঘটনা কাঙ্ক্ষিত নয়, এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। যেন কোনো দলের প্রতি যেন কেউ দলের পরিচয় দিয়ে এটাকে মিথ্যাভাবে দলের বদনাম হোক, এটা যাতে কেউ না করে। এবং আমরা দলের হইলেও আমরা এটা দেখব, আইন তো আইনই, এই ক্ষেত্রে যে কোনো ছাড় দেওয়া হবে তাও না। আমরা অবশ্যই চাই যেন সুষ্ঠু বিচার হোক। এই ঘটনায় শুক্রবার রাতে আলামিন নামের একজনকে আটক করেছে পুলিশ। হাসিবা আলী বর্ণা, 71। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 এর সাথে।